আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ধানের বিলাস রোগ প্রতিকার দমন সম্পর্কে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল কৃষক বন্ধুর কাছে আমার রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা এখন জানব ধানের বিলাস রোগ কেন হয়ে থাকে বা এটার ধরন কেমন এবং এই রোগটি হলে কী কী ধরনের লক্ষণ দেখা যায়। 2 নম্বর স্টেপে জানবো কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে ধানের জমিতে যদি বিলাস রোগ আক্রমণ করে তাহলে খুব সহজে নিরাময় করা যাবে এবং কোন কাজটি করলে আমাদের জমিতে এই বিলাস রোগ আক্রমণ করবে না এই বিষয়ে আপনাদের তথ্য জানাবো। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের কোন কীটনাশক ব্যবহার করতে হবে এই বিলাস রোগের জন্য সেটা আমরা জানিয়ে দিচ্ছি। প্রথম স্টেপে ধানের বিলাস রোগটা কেমন এবং কী কারণে এটি আক্রমণ করে থাকে এই বিষয়ে এখন জানব। ধানের বিলাস রোগের আক্রমণের উপর ভিত্তি করে এই বিলাস রোগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে পাতা বিলাস্ট, গিট বিলাস্ট। 3 নম্বর স্টেপ হচ্ছে শীষ বিলাস্ট, অর্থাৎ ধানের পাতা, গিট এবং শীষ, এই 3টি পর্যায়ে কিন্তু আমাদের এই রোগটি আক্রমণ করে থাকে। তো দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপে পাতা বিলাস রোগ হলে আমাদের লক্ষণটা কেমন হবে। 1 নম্বর স্টেপে ধানের বয়স যখন 35 থেকে 40 দিনে চলে যাবে, যখন আবহাওয়ার কারণে দিনে গরম এবং রাতে ঠান্ডা হয়, বিশেষ করে এই আবহাওয়াতে এই সময় আমাদের এই বিলাস রোগটি বেশি হয়। এছাড়াও আমাদের বুড়ো মৌসুমে বিলাস রোগের আক্রমণটা অনেক বেশি হয়। আমন মৌসুমে বিলাস রোগের আক্রমণ তেমন একটা বেশি হয় না বা খুব একটা এই রোগটি দেখা যায় না। 1 নম্বর স্টেপে দেখবেন পাতায় হালকা ছোট ছোট ফোঁটা ফোঁটা সাদা রঙের দাগ, এটা আস্তে আস্তে মরিচার মতো লাল হতে শুরু করে এবং এটি পরবর্তীতে বাদামি রং ধারণ করে এবং আস্তে আস্তে এই রোগটি পুরো পাতাতে বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ ধানের পাতার গায়ে দেখবেন চোখের মতো দাগ হয়ে গেছে। এভাবেই পাতাটি পুড়ে যেতে থাকে। এই বিলাস রোগটি হলে পাতার আগা পুড়বে না, কিন্তু দেখবেন মাঝখান থেকে পুড়ে যাচ্ছে। ধানের বয়স্ক পাতা এবং কচি পাতা পুড়তে শুরু করেছে, অর্থাৎ প্রথমে ছোট দাগ হবে এবং পরবর্তীতে বড় হয়ে ফুটবে। ধান গাছের সম্পূর্ণ পাতা যে পুড়ে যাবে এমন বিষয় কিন্তু না। এটা হলো পাতা ব্লাস্টের মূল লক্ষণ। এরকম অবস্থা দেখা মাত্রই আমাদের কিন্তু এর প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডটি আমি লাস্টে বলে দিচ্ছি, এর আগে আপনাদের রোগ সম্পর্কে বলে দিই। দর্শক বন্ধুরা, আমাদের 2 নম্বর স্টেপে জানতে হবে ধানের গিট কোন সময়টায় বেশি হয়। ধান যখন কায় স্থির অবস্থায় যাবে তখন কিন্তু এই ব্লাস্ট রোগটি হয়। দেখবেন যখন ধানের বয়স 50, 55 এবং 60 দিন হয়ে যায় তখন দেখবেন ধানের গিট হতে শুরু করেছে, বা যখন 70 থেকে 80 দিন হবে দেখবেন তখন ধানের শীষ হওয়ার আগে এই গিটটি হয়। ধানের 2-3টা গিট হয়ে যায়। তো মূলত হচ্ছে আমাদের যে 1 নম্বর গিট, অর্থাৎ গোড়ায় যে গিটটা থাকে, এই গিটের মাঝখানে কালো দাগ হবে, অর্থাৎ বাদামি রঙের দাগ হবে। এই গিটটা আস্তে আস্তে ভাঁজ হয়ে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনাদের ধানের জমিতে গিট ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। এটা হলো আপনার ধানের জমিতে যদি এই পর্যায়ে এসে আক্রমণটি করে। 3 নম্বর স্টেপ হচ্ছে বন্ধু শীষ ব্লাস্ট। দর্শক বন্ধুরা, আমাদের ধানের শীষ পর্যায়ে হলো শীষ ব্লাস্ট রোগ হয়। যখন পাতা ব্লাস্ট হয়, গিট ব্লাস্ট হয়, এই দুইটা সহজে বোঝা গেলেও শীষ ব্লাস্টটা একটু বুঝতে কষ্ট হয়। যখন শীষ বের হয় তখন এই শীষের গোড়ায় বা মাথায় বাদামি বা কালো ধরনের রং হয়, দেখবেন শীষটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ আরেকটি ভালো লক্ষণ হচ্ছে ধানের মাথার শীষটা চিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখবেন ধানের যে শীষটা বের হয়েছে সেই পুরো শীষটাই মারা গেছে। এ সময় আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটি মাজরা পোকা শীষটি কেটে দিয়েছে, এই জন্য ধানটি মারা গেছে। বন্ধুরা, বিষয়টা কিন্তু এমন না। মাজরা পোকা যদি আপনার জমির ধান খেতে আক্রমণ করে তাহলে যখন যে শীষটা টান দেবেন সেই শীষটা ধান থেকে বেরিয়ে চলে আসবে। যখন আপনার ধানের জমিতে ব্লাস্ট রোগ আক্রমণ করবে তখন কিন্তু শীষটা টান দিলে বের হবে না বা ছিঁড়েও যাবে না, অর্থাৎ এই যে ভেঙে যাবে অথবা কালো বা বাদামি রঙের দাগ হবে শীষের যে কোনো অংশে, তখন আপনারা এটি বুঝতে পারবেন শীষ ব্লাস্ট রোগ হয়েছে। অনেক সুন্দরভাবে আপনাদের কিন্তু বিষয়টি বুঝিয়ে দিলাম। এখন আমাদের 1 নম্বর স্টেপ হচ্ছে এটার প্রতিকার কীভাবে করতে হবে। এটা মূলত আমাদের ধান ক্ষেতের বিভিন্ন আমাদের দোষের কারণেও এক কথা বলতে পারেন এটা হয়ে থাকে। যার 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা জমিতে ঠিক সময় সুষম সার প্রয়োগ করি না।
সুষম সার কাকে বলে? আমরা পরিমাণ মতো ডিএপি, টিএসপি, ইউরিয়া, সালফার, ম্যাগনেসিয়াম, জোন, জিঙ্ক, দস্তা জমিতে যে পরিমাণ দেওয়া উচিত সেই পরিমাণটা আমরা জমিতে প্রয়োগ করি না। অবশ্যই এগুলোর পরিমাণ মতো জমিতে প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন বা ইউরিয়া অর্থাৎ ডিএপি সারের দিকে বেশি ঝুঁকি। পটাশ সার জমিতে ব্যবহার করতে চাই না, এমনটা করলে কিন্তু চলবে না। জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। জমিতে যদি সুষম সার প্রয়োগ করা থাকে তাহলে জমিতে বিলাস রোগের আক্রমণটা অনেক হারে কমে আসবে। রোগ হবে না এমন না, যদি হালকা করে বের হয় তাহলে খুব সহজে এটা প্রতিকার করা যাবে। এখন ধানের জমিতে সুষম সার প্রয়োগ করা হয়ে গেছে, এরপরও যদি আপনাদের জমিতে আক্রমণ হয় তখন ভাববেন আপনাদের পাতা ব্লাস্ট রোগ হয়েছে। তখন আমাদের ধানের জমিতে এমওপি সার 5 থেকে 10 কেজি প্রয়োগ করতে হবে, অবশ্যই বিঘা প্রতি। যখন আমাদের জমিতে দেখবেন পাতায় ফোঁটা ফোঁটা দাগ হয়েছে তখন কিন্তু আমরা এটাই দিতে। কিন্তু যখন শীষ ব্লাস্ট রোগ হবে তখন কিন্তু পটাশ সার দেওয়া যাবে না। আমাদের যখন শীষ ব্লাস্ট রোগ আক্রমণ করে থাকে তখন কিন্তু আমাদের ধানের জমিতে শীষ বের হয়, তখন কিন্তু পটাশ সার দিলে কাজ হবে না। তখন দেখবেন জমিতে কাইস্ট রোগ হয়েছে, 50 থেকে 60 দিন বয়স গিট ব্লাস্ট রোগ হয়েছে, পাতা ব্লাস্ট রোগ হয়েছে, অর্থাৎ উপরিভাগে পটাশ সার প্রয়োগ করব। এটা হলো আমাদের 1 নম্বর মাধ্যম। ব্লাস্ট রোগ সহনশীল জাত রোপণ করতে হবে। অনেক সময় কিছু দেখবেন ব্লাস্ট রোগ সহনশীল জাত বিরি ধান 28 বড় মৌসুমে এত পরিমাণ বিরি ধান 28-এ আক্রমণ করে, যেটার আক্রমণ দেখে কিন্তু কৃষক অনেক কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকে। তখন কিন্তু এই ব্লাস্ট রোগের প্রতিকার করতে পারে না। বিরি ধান 28 এবং 29 এই দুই জাতে বেশি হয়ে থাকে। অন্যান্য জাত রয়েছে যেগুলো ব্লাস্ট রোগ সহনশীল না। অবশ্যই ধান চারা লাগানোর সময় ব্লাস্ট রোগ সহনশীল জাত চারা রোপণ করবেন। আর যদি আক্রমণ করে তখন পাতা বা গিটে অবশ্যই পটাশ সার প্রয়োগ করবেন। নেক্সট স্টেপ হলো ফাঙ্গিসাইড, অর্থাৎ যখন দেখবেন আমাদের জমিতে ধানে ব্লাস্ট রোগ হয়েছে, ব্লাস্ট রোগ হওয়ার সাথে সাথে সাইক্লোনাজল ফাঙ্গিসাইড অনুমোদন মাত্রায় অ্যাজোক্লিস্টোবিন ডাইক্লোনাজল 325 অথবা অ্যাজোক্লিস্টোবিন সিপ্রোক্লোনাজল এই গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, অথবা টেবুকোনাজল টাইফ্লোস্টোবিন 75W। যদি বন্ধু আমাদের জমিতে ব্লাস্ট রোগ আক্রমণ করে এই গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে। এই 3টি গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনাদের ব্লাস্ট রোগ ওই সময় থেমে যাবে আর নতুন করে আক্রমণ করবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের যদি সুস্থ সুন্দর পরিবেশ সম্মত ধান ক্ষেত পেতে হলে ব্লাস্ট রোগ হওয়ার আগে আমাদের এর ব্যবস্থা নিতে হবে। তাহলে যে আমাদের জমিতে ধানের ব্লাস্ট রোগে ক্ষতি হয়েছে সেটার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আমাদের জমিতে ব্লাস্ট রোগ হওয়ার আগে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি, তখন কিন্তু এই সময় আমাদের প্রতিকার করতে অনেক সহজ হবে এবং আমাদের ধানের যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা থাকতো সেটা কিন্তু আর হবে না। যখন দেখবেন ধানের 35 থেকে 40 বা 45 দিন সময় হয়ে যাবে তখন আমাদের জমিতে ভালো ছত্রাকনাশক আমরা স্প্রে করব। যদি আক্রমণের করে ফেলে বা আক্রমণের অবস্থা বেড়ে যায় তখন এই 3টি গ্রুপের এজোক্লিস্টোবিন প্লাস ডাইক্লোনাজল এই সকল ফাঙ্গিসাইড সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হবে। এই যে ব্লাস্ট রোগের আক্রমণ তখন থাকবে, এটা খুব সহজে ভালো হয়ে যাবে। অনেকে আছে যে এই ডোজটি কমপ্লিট করতে পারে না, অনেক সময় এই ডোজটি কমপ্লিট না করার কারণে আমাদের কিন্তু আক্রমণটি থেকে যায় জমিতে। একটা কাজ করবেন, আমরা যখন বাজার থেকে যে প্যাকেটগুলো কিনে আনি প্যাকেটের গায়ে দেখবেন অনুমোদনের মাত্রা লেখা আছে। অবশ্যই এই অনুমোদনের মাত্রা নির্ণয় করবেন এবং ভালো ব্র্যান্ডের একটি কীটনাশক ব্যবহার করবেন। আমি কিন্তু ব্লাস্ট রোগের অনেক ধরন বলে দিলাম এবং এটা নিরাময়ের জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ান অনেক ভালো ভালো ব্র্যান্ড কোম্পানির কীটনাশক রয়েছে যেগুলো আপনারা চাইলে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।